আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের ক্লাসে ভেক্টরের উপর বিগত 30 বছরে মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি তে যত প্রশ্ন আসছে আমরা জোগাড় করতে পারছি, যত ধরনের প্রশ্ন সেগুলো সব সলভ করে ফেলবো। তো চলো আমরা ক্লাসে শুরু করে ফেলি। অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টার থেকে মানে ও নিউটনের বলবিদ্যা বলো বা হচ্ছে কাজ শক্তি বা এরকম চ্যাপ্টারের চাইতে একটু কম প্রশ্ন আসছে, যদিও চ্যাপ্টারটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট অন্যান্য সকল ভার্সিটির জন্য, বাট মেডিকেল একটু কম আসছে, একটু কম, নট বেশি কম, অল্প একটু কম। তো চলো আমরা সলভ শুরু করে ফেলি। আমরা ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু বিগত যত প্রশ্ন আসছে আমরা সব সলভ করে ফেলবো মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসির। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যদি দেখি প্রথম প্রশ্নটা 2022 সালের। এখন বলবো ভাই 2023 সালের প্রশ্ন কোথায়? 2023 সালে মেডিকেলে কোনো কোশ্চেন আসে নাই ভেক্টর থেকে, ডেন্টালেও আসে নাই, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন ভেক্টরের শুরু ও শেষ একই স্থানে, যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে। তো আমরা সবাই কিন্তু নাল ভেক্টরের কিন্তু আসলে পরিচয় জানি, যে নাল ভেক্টর কাকে বলে। নাল ভেক্টর কাকে বলে? যেই ভেক্টরের মান শূন্য, ঠিক আছে, যে ভেক্টর মান শূন্য। এখন কোন ভেক্টর মান শূন্য? যে ভেক্টর কিন্তু একটা কোনো দূরত্বই নাই, তার মান তো অবশ্যই শূন্য হবে, তার মানে একটা ফোঁটা। তো আমি জাস্ট একটা ফোঁটা দিছি, এটা কিন্তু একটা নাল ভেক্টর, ঠিক আছে। এই নাল ভেক্টর একটা জিনিস খেয়াল করে দেখো, যেখানে শুরু হয়েছে, এই যে ফোঁটাটা দিছি, যেখানে শুরু হয়েছে এই ফোঁটাটা থেকে শেষ হয়ে গেছে, তার মানে এটা উত্তরটা হবে নাল ভেক্টর, ঠিক আছে। সো কারেক্ট উত্তর হবে নাল ভেক্টর। তারপর প্রশ্ন, ডেল্টা 2022 সালে আসছে, কোন দুটি ভেক্টর রাশি, মনে রাখবা শক্তি অলওয়েজ কি রাশি? স্কেলার রাশি। তো স্যারে ভেক্টর চাইছে, পরটা কি পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, একটা স্কেলার পাই গেছো, সো কেটে দাও। এরপরে আসো তড়িৎ বিভব, বিভব কিন্তু একটা স্কেলার রাশি, যত ধরনের বিভব আছে সব কয়টা কি রাশি? স্কেলার রাশি, সো এটাও কেটে দাও। তাপমাত্রা কোনো ডিরেকশন নাই, হ্যাঁ, তো তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। তো অপশন এ বি সি তিনটে বাতিল চলে গেছে, কারণ বোঝা যাচ্ছে অপশন ডি হওয়ার কথা। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র একটা স্কেলার রাশি, বলও কিন্তু একটা স্কেলার রাশি। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? হ্যাঁ, এএফএমসি তে আসছে 2021 সালে। কাজ, এটা একটা স্কেলার রাশি, কারণ কাজের বেসিক কিন্তু আমরা শিখছিলাম, কাজ ডাব্লিউ সমান সমান এফ ডট এস। তো ডট গুণফল করলে উত্তর কিন্তু স্কেলার ফরম্যাটে আসে। সো উনার চাইছে ভেক্টর, বাট আমরা পাইলাম কি? স্কেলার, সো এটা কাটা। ইলেকট্রিক কারেন্ট, একটু আগে আমরা পড়ছিলাম যে কারেন্ট কিন্তু কোনো ধরনের না, ওটা তাপমাত্রা ছিল, কারেন্ট কিন্তু কোনো ধরনের ভেক্টর রাশি না, ঠিক আছে, কারেন্ট কিন্তু একটা স্কেলার রাশি। শক্তি অলওয়েজ, শক্তি অলওয়েজ কি রাশি? স্কেলার রাশি। ইলেকট্রিক ফিল্ড, এই যে একটু আগে আমরা পড়ছিলাম তড়িৎ ক্ষেত্র, এটা কিন্তু কি রাশি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি? এটা বোঝার জন্য তোমাদেরকে তিনটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল। আমরা এই ক্লাসগুলোতে শুধুমাত্র যে খালি আনসার বলে দিব ব্যাপারটা তা না, ওইটা কেন আনসার হয়েছে, বাকি অপশনগুলো কেন উত্তর হলো না, সেগুলো আলোচনা করব। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? যে নেবলার সাথে তোমাকে স্যার একটা ফাংশন ফাই দিয়ে দিবে, হ্যাঁ, তো এটা গুণ করে যেটা উত্তর বের হবে সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে কি? তোমার ইনপুটটা স্যারের যে একটা ফাংশন ফাই দিয়ে দিবে, সেই ইনপুটটা কিন্তু কি রাশি? একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ উপরে দেখো কোনো ভেক্টর চিহ্ন নাই, আইজেকে নাই। আর আউটপুটটা তুমি কি পাবা? আউটপুটটা তুমি যেটা পাবা, নেবলার সাথে তুমি একটা স্কেলার রাশি গুণ করতেছ, আউটপুটটা কি পাবা? ভেক্টর রাশি পাবা, ঠিক আছে। আউটপুটটা ভেক্টর রাশি পাবা, কারণ একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ করলে ভেক্টর বের হয়, ঠিক আছে। ওকে, এবার আসলে ডাইভারজেন্স। ডাইভারজেন্সের কনসেপ্টটা হচ্ছে নেবলার সাথে ফাইয়ের কি রকম হবে? ডট গুণফল। তো ডট গুণফল করলে উত্তর কিন্তু স্কেলার বের হয়। তো ইনপুট হিসাবে তুমি কি দিচ্ছ? ইনপুট হিসাবে তুমি দিচ্ছ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু আউটপুট হিসাবে কি পাচ্ছ? একটা স্কেলার রাশি, কারণ দুটো ডট গুণফল করার পর যে উত্তরটা বের হয় সেটা একটা স্কেলার রাশি। এবার কার্লের দিকে যদি আমরা ফোকাস করি, কার্ল হচ্ছে নেবলার সাথে একটা ভেক্টর রাশির কি? ক্রস গুণফল। ক্রস গুণফল করলে তোমরা সবাই জানো উত্তরটা কি হয়? ভেক্টর রাশি বের হয়। সো আউটপুটটা হবে ভেক্টর। আর তুমি ইনপুট হিসাবে কি রাশি দিছিলা? ভেক্টর রাশি তো দিছিলা, ঠিক আছে। এখন এই যে আমরা কনসেপ্টগুলো শিখলাম, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটা এখন অ্যাপ্লাই করব আমাদের এইটার সলভে। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে, তার মানে ইনপুট হিসেবে তুমি কি দিচ্ছ? স্কেলার। আর আউটপুট হিসেবে তুমি কি পাচ্ছ? ভেক্টর। এটা শুধুমাত্র একটা কন্ডিশনে ঘটছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ইনপুটে তুমি স্কেলার দিচ্ছ, আউটপুটে ভেক্টর পাচ্ছ, সো এটা উত্তর কি হবে? গ্রেডিয়েন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। 4 নম্বর গেল। 5 নম্বর প্রশ্ন, কোনটি ভেক্টর রাশি উদাহরণ নয়? মানে কি স্কেলার রাশি, তাহলে স্যারে খুঁজতে বলতেছে। চলো আমরা স্কেলার রাশি খুঁজে ফেলি। বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। এখন এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক আছে, সব প্রিয়তম প্রিয়তম
কি ভাষা? প্রেমে ভাষা। সব প্রিয়তম কিন্তু প্রেমে ভাষা, তাই না? আচ্ছা, সো সব, সতে হচ্ছে স্মরণ, বতে হচ্ছে বল। ঠিক আছে, এখানে প্রিয়টাকে আসলে ও আকারে প্রকাশ করতে হবে, ও, তাইলে হয়ে যাবে। ওতে হচ্ছে ওজন, প্রিতে হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন। ঠিক আছে, তো এরকম টেকনিক দিয়ে তোমরা কিন্তু চাইলে মনে রাখতে পারো। হ্যাঁ, সাথে হচ্ছে সান্দ্রতা। তো এগুলো কিসের টেকনিক? এগুলো হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি মনে রাখার টেকনিক। ঠিক আছে, সো এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেগ, হ্যাঁ, বেগ, এখানে বলও মনে রাখতে পারো বা বেগও মনে রাখতে পারো। বেগ কি একটা ভেক্টর রাশি, ত্বরণ কি একটা ভেক্টর রাশি, যে ত্বরণ একটা ভেক্টর রাশি। হ্যাঁ, বল কি রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এই যে বল। সেগুলো সব ভেক্টর রাশি। তাহলে ধ্রুতি কিন্তু একটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে আনসারটা কি হবে? ধ্রুতি। পরের প্রশ্ন, স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এর মধ্যে সম্পর্কটা কি? দেখো, এইটার মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা বুঝতে গেলে তোমাকে হিউজ মানে ঝামেলাওয়ালা একটা ম্যাটার মধ্যে যাইতে হবে। এই প্রশ্নটা খুবই বিতর্কিত একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনের ব্যাখ্যা প্রায় 10 মিনিটের উত্তর। তো এইটা আমি এখন আর 10 মিনিটের উত্তর আমি এখানে দিব না, কারণ আমার এটার উপর আলাদা একটা ভিডিও আছে। তো এই ভিডিও লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা আমি আর এখানে আলোচনা করবো না। এই ভিডিওতে আমার আলাদা একটা ভিডিও অলরেডি বানানো আছে, আমি বিগত বছর বানিয়েছিলাম, সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবা। সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে 5 মিটার গেছে, তো তার স্থানচ্যুতি কত? মনে রাখবা, স্থানচ্যুতি শব্দটার অর্থ হচ্ছে স্মরণ। তোমাকে স্মরণ বের করতে বলছে স্যার। ঠিক আছে, তো তুমি যে কাজটা করবা, ম্যাপের মতো করে চিন্তা করবা যে সূর্যোদয়, সূর্যোদয়ের দিক কোনটা? পূর্ব দিক। এদিক কিন্তু পূর্ব দিক। হ্যাঁ, ম্যাপ অনুযায়ী এটা হয়ে থাকে পশ্চিম দিক, এটা হয়ে থাকে উত্তর দিক, আর এটা হয়ে থাকে দক্ষিণ দিক। এবং স্যার তোমাকে কি বলছে? যে তুমি 12 মিটার ফার্স্টে সূর্যোদয়ের দিকে গেছো, যে এতটুকু হচ্ছে 12 মিটার। তারপরে কি উত্তর দিকে 5 মিটার গেছে, উত্তর দিকে 5 মিটার গেছো। এখন বলছে যে তোমার স্মরণ কত, এখান থেকে এতটুকু কত? 5 12 হলে 13 হয়, তো তোমরা সবাই পারো। পিথাগোরাসের কিছু জিনিস আছে মুখস্থ রাখা ভালো, তাই তুমি ইজিলি পারবা। যেমন 5 12 13, ঠিক আছে, 3 4 5, তারপর 6 8 10। এখন কথা হলো ভাইয়া, এই কয়টাই, এর বাইরে কি নাই? আছে। তো তার জন্য তোমরা একটা কাজ করবা, তোমরা গুগলে একটা জিনিস লিখে সার্চ দিবা, সেটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপল। তোমরা একটা জিনিস লিখে গুগলে সার্চ দিবা, সেটা লিখে দিই, পিথাগোরিয়ান ট্রিপল। আমি আর দেখাবো না, তোমরা এটা লিখে সার্চ দিবা। সার্চ দিলে হবে কি, এরকম যতগুলা কম্বিনেশন আছে সবগুলা পেয়ে যাবা। ওগুলো মুখস্থ করে ফেলবা। এই তো 30-এর ভিতরে যে কটা আছে, এখানে তো তোমার 13 পর্যন্ত আছে, 30-এর ভিতরে যে কটা পাবা মুখস্থ করে ফেলবা। সো এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি 13। ঠিক আছে, সো এটার উত্তরটা হবে 13 মিটার। যদি যদি দূরত্ব বলতো তাহলে কিন্তু 13 মিটার হইতো না, দূরত্ব হইতো তোমার দুইটা যোগফল। ঠিক আছে, যে আমরা জানি এই যে 5 আর 12 যোগ করলে 17 হয়, যদি দূরত্ব বলতো তাহলে 17 হইতো। আচ্ছা, পরের প্রশ্ন, যে কোন ভেক্টর রাশি, কাজ কিন্তু একটা স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র কিন্তু একটা ভেক্টর রাশি। নিচের কোনটি ভেক্টরের, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? নিচের কোন ভেক্টরের দিকটা ফিক্স করা না? যে কোনো দিক হইতে পারে। তো আমরা জানি বিপ্রতীপ দিক, বিপ্রতীপ ভেক্টর কিন্তু একটা ফিক্স ভেক্টর। কেন? সেটা ব্যাখ্যাটা দিই। আমরা আগে ইন্ডিভিজুয়ালি চিন্তা করব যে কোন ভেক্টরের পরিচয়টা কিরকম। বিপ্রতীপ ভেক্টর নিয়ে আগে চলো একটু চিন্তা ভাবনা করে আসি। এটা সংজ্ঞাটা কি? বিপ্রতীপের ইংরেজি হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল শব্দটা হয়তো তোমাদের জন্য পরিচিত না। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, সেটা হচ্ছে 5i। তো যদি কোশ্চেন করি এই ভেক্টরটা মান কত, তুমি তো বলবা 5, কারণ i এর আগে যেটা থাকে সেটা তো তার মান একটা যদি থাকে আর কি। তাহলে এই ভেক্টরের মান হচ্ছে 5। এখন যদি তোমাকে বলি 5 কে বিপ্রতীপ করে দাও বা রেসিপ্রোকাল করে দাও, তখন সেটা কত হবে? তখন সেটা হয়ে যাবে 1/5। তাহলে তুমি মানকে রেসিপ্রোকাল করে ফেলছো। এখন ভেক্টর পাশে কি ছিল? আই ছিল, তো তুমি পাশে ভেক্টর আই লিখে দিবা। আই কে নিচে লেখা যাবে না, পাশে লিখতে হবে অলওয়েজ, পাশে বা উপরে। তো এটা যদি তুমি করো তাহলে বলতে পারবা এটা হবে এ ভেক্টরের একটা বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, তাহলে তুমি ধরো বি ভেক্টর নাম দিলা, তখন তুমি বলতে পারবা এ এবং বি পরস্পর বিপ্রতীপ ভেক্টর। ক্লিয়ার? এখন একটা অবজেক্টিভ দিই, যেমন ধরো হচ্ছে নিচের কোনটি, নিচের কোনটি 3i এর বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, এখন অপশন এ দিলাম 1/3i, অপশন বি 1/3i, অপশন সি 3/1i, অপশন ডি 3/i।
তো অনেকে একটা ভুল উত্তর দিবে, সেটা হচ্ছে অনেকে এটা উত্তর দিয়ে দিবে, বাট এটা ভুল। কারণ হচ্ছে আই কে তুমি নিচে নামাইতে পারবা না, তুমি মানটাকে শুধুমাত্র বিপ্রতীপ করবা, ঠিক আছে? বিপ্রতীপ ভেক্টর মানে শুধু মানকে বিপ্রতীপ করা। তোমার হচ্ছে ভেক্টর ফরম্যাট বা আইজে কে এটা পাশে অথবা উপরে লিখতে হবে। সো উত্তর হবে অপশন বি। তো এখন তাহলে আমরা বিপ্রতীপ ভেক্টরে ক্লিয়ার হয়ে গেল। বিপ্রতীপ ভেক্টর জিনিসটা কি, যে তোমার ভেক্টরের আই কিন্তু আই থেকে যাবে, এটা কিন্তু নিচে যাবে না, কোনো যে কেউ আসবে না। সো ভেক্টর কিন্তু দিক ফিক্সড। কেন ফিক্সড? কারণ তুমি যদি এটা তুমি যদি এটা অঙ্কন করো 5i, 5i মানে কতটুকু, ধরো 1 2 3 4 5, তাহলে 5i মানে কিন্তু এই যে এতটুকু। সো এটা হচ্ছে তোমার 5i একটা ভেক্টর। এখন এটা বিপ্রতীপ ভেক্টর কোনটা? 1/5i। হ্যাঁ, এইটার ডিরেকশন কোন দিকে হবে? এদিকেই হবে, শুধু মানটা হয়ে যাবে 1/5 মানে 0.2, তখন মানটা হবে এই যে এতটুকু এতটুকু। হ্যাঁ, এইটা হচ্ছে কি তোমার 1/5i। এখন আমাকে বলো, এটা মান চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মান বিপরীত হয়ে গেছে, বাট দিক কি চেঞ্জ হয়েছে? না, দিক কিন্তু একই দিকে, 5i যেদিকে যাচ্ছিল 1/5i ও কিন্তু সেই দিকে যাবে। সো এটা কিন্তু দিক ফিক্সড। তাহলে আমরা কি বলতে পারি, যে বিপ্রতীপ ভেক্টরের দিক কিন্তু ফিক্সড বা নির্দিষ্ট। এবার আসলে শূন্য ভেক্টর। দেখো ভাই, শূন্য ভেক্টর মানে আমরা পড়ছিলাম নাল ভেক্টর। তো নাল ভেক্টরের ক্ষেত্রে পরিচয়টা ছিল ওর কোনো দিকই নাই। ফিক্স তো পরের কথা, ওর তো কোনো দিকই নাই। তাইলে আমরা লিখে ফেলতে পারি যে নাল ভেক্টর দিক নির্দিষ্ট নয়। ঠিক আছে? তো স্যারে চাইছিল কি দিক নির্দিষ্ট নয় এমন অপশনই খুঁজে বের করতে বলছে, এবং আমরা কিন্তু অলরেডি খুঁজে পেয়েছি। তারপরে বলছি এই ক্লাসে আমরা বাকিগুলো কেন উত্তর নয় সেগুলো নিয়েও ব্যাখ্যা করব। সো এটা উত্তরটা পেয়ে গেছি যে এটা নন ফিক্সড, এটার দিক কিন্তু আমাদের ফিক্সড না। সমান ভেক্টর, সমান ভেক্টর কাকে বলে? যে যেই ভেক্টরের কি হয়ে থাকে, মান এবং দিক দুটোই সমান, সেটাকে আমরা সমান ভেক্টর বলবো। ঠিক আছে? তো সমান ভেক্টর, যেমন ধরো এ, এ হলো কি একটা ভেক্টর, সেটা সারা দিয়ে দিল 2y - 3j। বি আর একটা ভেক্টর, সেটাও কত, 2y - 3j। তাহলে তুমি বলতে পারবা এ এবং বি ভেক্টর কি সমান ভেক্টর। এখন যদি কোশ্চেন করি এদের দিক কি সেম, উত্তর হচ্ছে অবশ্যই সেম, আই জে পুরাই সেম। ঠিক আছে? তো এটা একটা সমান ভেক্টর। তো সমান ভেক্টরের দিক কিন্তু ফিক্সড। তাহলে এবার আসো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর জিনিসটা আসলে কি, শুধু একটা মাইনাস লাগাই দিবা। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, যে এ ভেক্টর যা হবে বি ভেক্টর হবে তার উল্টা দিকে। মানে কি, একটা ভেক্টর যদি এদিকে হয় বি ভেক্টর হবে তার উল্টা দিকে। এটা দিকও তো ফিক্সড, এটা তো তোমাকে সারি দিয়েই দিছে, তাহলে বাকিটা কি হবে, উল্টা দিকে। তো উল্টা দিক কি একটা ফিক্সড ভ্যালু না? তো বলেই দিছে উল্টা দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ফিক্সড ভ্যালু। সো এটাকে তুমি কি বলবা, ফিক্সড। ঠিক আছে? তার মানে নন ফিক্স কিন্তু তুমি শুধুমাত্র একটাই পাচ্ছ, নন ফিক্স কিন্তু তুমি শুধুমাত্র শূন্য ভেক্টরটাই পাচ্ছ। সো এটাই হবে উত্তর। তারপর প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, এফএমসি তে মনে রাখবে একটু ম্যাথ বেশি আসে, এফএমসি আর ডেন্টালে, মেডিকেলে এখন কম আসে। আই ডট জে ক্রস কে, তোমাকে আগে জে ক্রস কে সম্পর্কে আগে জানতে হবে, আই ক্রস কে সম্পর্কে জানতে হবে, আই ক্রস জে সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ক্রস গুণফল সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমার থাকা আগে জরুরি। ঠিক আছে? তো চলো আগে ক্রস গুণফল সম্পর্কে একটু জেনে আসি। ক্রস গুণফলগুলো কিরকম হবে, যে তোমার একটা ঘড়ির কাঁটার মতো আই জে কে এভাবে লিখে নিবা। ঠিক আছে? লিখে বা ঘড়ি কাঁটার মতো তীর চিহ্ন দিতে থাকবা। রুলটা হচ্ছে যে এইটার এইটা যদি তুমি ক্রস গুণফল করো, উত্তর পাওয়া তার পরেরটা। যে কোনো দুইটা নিয়ে ক্রস গুণফল করলে উত্তর পাওয়া যায় কোনটা, তার পরেরটা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আই আর জে এর সাথে ক্রস গুণফল করলে উত্তর পাওয়া যায় কে। অনুরূপভাবে জে আর কে এর সাথে যদি আমি ক্রস গুণফল করি উত্তর পাবো কোনটা, আই। অনুরূপভাবে কে এবং আই এর সাথে যদি আমি ক্রস গুণফল করি উত্তর কোনটা পাবো, জে। এখন অনেক সময় উল্টা আসে, যেমন হচ্ছে জে ক্রস আই সারে বের করতে বলে। হ্যাঁ, তো মনে রাখবা আই ক্রস জে যদি কে হয় তাহলে এটাকে উল্টাই দিছে, এটাকে উল্টাই দিলে কি হয়, এখানে সামনে মাইনাস এসে পড়ে। তো অবশ্য কেন, কারণ এটা একটা ফর্মুলা, যে এ ক্রস বি সমান সমান মাইনাস অফ বি ক্রস এ। অর্থাৎ তুমি যদি এটাকে ঘুরায় দাও তখন সামনে একটা মাইনাস আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুরূপভাবে এটাও আমরা কি লিখতে পারি, এটাও আমরা লিখতে পারি যে কে ক্রস জে সমান সমান মাইনাস আই। আই কে ক্রস আই লেখা, তো আমি লিখবো হচ্ছে আই ক্রস কে। তাহলে আই ক্রস কে সমান সমান কত হবে, মাইনাস জে। এখন এখানটাতে আসো, এখানে কি বলছে, জে ক্রস কে। তো জে ক্রস কে তো আমরা জানি যে পরেরটা হবে মানে আই হবে। তাহলে জে ক্রস কে এর বদলে আই লিখে ফেলতে পারবা। আবার সামনে একটা আই আছে, তাহলে আই এর সাথে আর ডট গুণ করে দেবো, প্লাস আই ক্রস কে। আই ক্রস কে কে আমরা বের করছি, হ্যাঁ, মাইনাস জে বের করছিলাম। তাহলে এখানে লিখবা যে প্লাস জে ডট মাইনাস জে। এরপর আসো আই ক্রস জে। আই ক্রস জে তো আমরা বের করছিলাম কে। ঠিক আছে? তাহলে কি হবে, কে ডট কে। এখন আই এর সাথে আই এর ডট গুণফল করলে কিন্তু 1 হয়। মনে রাখবা, যদি ডট গুণফল করতে যাও
তখন সেমগুলোর ভ্যালু 1 হয়, মানে আই এর সাথে জে ডট গুণফল 0 হয়, আই এর সাথে কে ডট গুণফল 0, তো আই এর কে ভিন্ন 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 হলে 0, আই কে হলে 1, তাহলে আই এর সাথে আই এর ডট গুণফল করলে যেহেতু 1 হচ্ছে, সো আমরা লিখে ফেলি 1। এবার জে এর সাথে জে ডট গুণফল করলে 1 হয়, কিন্তু একটা মাইনাস আছে, সো -1। কে এর সাথে কে ডট গুণফল করলে 1 হয়, সো +1। তার উত্তরটা তোমার থাকতেছে কত? শুধুমাত্র 1 থাকতেছে, ঠিক আছে। সো আমরা তাহলে এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে এটার উত্তরটা হবে 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ফর্মুলা, হ্যাঁ। আচ্ছা, আর এই হচ্ছে কি আমাদের আনসারটা, এটা হবে কি আমাদের আনসারের অংশটুকু। তার উত্তরটা দাঁড়াচ্ছে কত? 1। ওকে, এখন 1 হচ্ছে অপশন খুঁজো, এটা হচ্ছে পরবর্তীটাদের মধ্যে পেয়ে যাবা, পরের পেজের মধ্যে এটা উত্তর আছে, এই অপশন 1 কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির পিছনের কাজকে ভিজায় না কেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমরা আগে একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, এই হচ্ছে একটা গাড়ি, তো এই হচ্ছে আমাদের ভূমি। কি বলছে? বৃষ্টির ফোঁটা গাড়ির পিছনের কাজকে ভিজায় না কেন? প্রথম কথা হচ্ছে, তো পিছনের কাজ কি আসলে কি জীবনেও কি ভিজায় না? হ্যাঁ, দেখো বৃষ্টি যখন খাড়া নিচের দিকে পড়ে, তো এই গাড়িটা কি হয়, যখন সামনের দিকে আগাইতে থাকে, তখন এই ভেক্টরটাকে তুমি বর্ধিত করো, এই ভেক্টরটাকে তুমি কি করবা? বর্ধিত করবা। তো বর্ধিত করলে তোমাকে হচ্ছে আগে দেখতে হবে এদের লব্ধি ভেক্টর কোন দিকে হবে। তো গাড়ি যদি সামনের দিকে আগায়, আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী আমাদের পিছনের দিকে ভেক্টর নিতে হবে। মনে রাখবা, আপেক্ষিক বেগের কনসেপ্টটা হচ্ছে তুমি যেদিকে আগাবা তার বিপরীত দিকে কি নিয়ে অঙ্কটা করতে হবে। এটা আপেক্ষিক বেগের কনসেপ্ট। এটা এখন বুঝাতে গেলে এটা আপেক্ষিক বেগ নিয়ে একটু আলোচনা করতে হবে। চলো আলোচনা করি, সমস্যা নাই। আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক বেগ জিনিসটা মানে আমরা ডিপ লেভেলে পড়াশোনা করতেছি, শুধু মানে প্রশ্ন সলভ করে ওটা তা না, ওটার আশেপাশে যত নাড়াচাড়া করা যায় সব নাড়াচাড়া দিয়ে দিব। আপেক্ষিক বেগটা হচ্ছে যে ধরো ভি অফ এ বি, তোমাকে এটা বের করতে বলা হলো, এটা মিনিংটা কি? এটার মানে হচ্ছে ভিবি মাইনাস ভি এ, ঠিক আছে। ভি অফ এ বি মানে কি? ভিবি মাইনাস বি এ। এটা আসলে ত্রিভুজ সূত্র থেকে আসছে, ঠিক আছে। এত বেশি ডিটেলস আর ঢুকবো না, পরে ত্রিভুজ সূত্র শিখাইতে হবে। এখন তোমাকে যদি বের করতে বলি, তাহলে তুমি কি করবা? ভি এটাকে আগে নেগেটিভ করে নিবা না? হ্যাঁ, কারণ ভেক্টরে তো নেগেটিভ সরাসরি করা যায় না, মানে দুটা ভেক্টর তো বিয়োগ করা যায় না, একটা ভেক্টরকে উল্টায় দিতে হয়, উল্টায় দিয়ে পরে যোগ করতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ভেক্টর ধরো ফর এক্সাম্পল ভি এর ডিরেকশনটা এইদিকে, হ্যাঁ, আর ভি বি এর ডিরেকশনটা এইদিকে। তোমাকে আমি বললাম ভি এ বি বের করো বা আপেক্ষিক বেগ নির্ণয় করো, তখন তুমি কি করবা? তখন তুমি আগে ভি এ কে আগে উল্টায় নিবা। তো ভি এ কে উল্টা নিলে ডিরেকশনটা হয় এইদিকে, ক্লিয়ার? ভি এটাকে উল্টা নিলে ডিরেকশন হয় এইদিকে। তাইলে এইটার কোনো কাজে লাগতেছে না, তোমার কাজে লাগবে এইটা, মাইনাস অফ ভি এটা কাজে লাগবে। এখন এইটা আর এইটাকে এখন লব্ধি করো, তো দুটো ভেক্টর লব্ধি করলে ঠিক মাঝখানে বা মাঝে কোনো একটা জায়গা দিয়ে যাবে, সো লব্ধির ডিরেকশনটা হবে এইদিকে। সো অনুরূপভাবে এই গাড়ির ক্ষেত্রেও চিন্তা করো যে তুমি যাচ্ছ এইদিকে, বাট তোমাকে আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী ভেক্টর নিতে হবে বিপরীত দিকে, হ্যাঁ, আর বৃষ্টি পড়তেছিল নিচের দিকে। তাহলে এই দুইটাকে যদি লব্ধি করো, ডিরেকশন কোন দিকে হবে? এই দুটোকে লব্ধি করলে ডিরেকশন মাঝে কোনো একটা জায়গা হবে, মাঝে কোনো একটা জায়গায়। আচ্ছা, মানে মাঝে কোনো একটা জায়গায় দিলে এবার বলো তো বৃষ্টি কোন বরাবর পড়তেছে? বৃষ্টি এই বরাবর পড়তেছে, এই সাদাটা, ক্লিয়ার? সো বৃষ্টি কিন্তু সামনের কাজকে অলওয়েজ ভিজাচ্ছে, ঠিক আছে। গাড়ি যখন সামনে আগাবে তখন কিন্তু বৃষ্টি সামনের কাজকে ভিজাবেই ভিজাবেই। যদি তুমি সামনের দিকে আগাও তাহলে বৃষ্টি কিন্তু সামনের কাজকে ভিজাবে। এখন কথা হলো পিছনের কাজকে কি ভিজাবে? উত্তর হচ্ছে এটা ডিপেন্ড করে, এটা এটা বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে, কখনো কখনো ভিজায়, কখনো কখনো ভিজায় না, ঠিক আছে। তো নর্মাল কন্ডিশনে যদি সে মোটামুটি ভাবে আগাতে থাকে তাহলে কিন্তু ভিজাবে না। এবার দেখো ওদের তির্যক, এটা কিন্তু তির্যক ভাবে পড়তেছে, তো বৃষ্টি এভাবে পড়বে, বৃষ্টি এভাবে পড়বে। যদি এভাবে এভাবে পড়লে কি পিছনের কাজ ভিজতেছে না? তো পিছনের কাজ কোনটা? যে দেখো তো পিছনের কাজ হচ্ছে এই যে লাল অংশটুকু, এটা পিছনের কাজ। এটা কি ভিজতেছে না? এটা ভিজতে হইলে তোমাকে বৃষ্টির লব্ধি বেগটা এইভাবে পড়তে হবে। বৃষ্টির লব্ধি বেগ কিভাবে পড়তেছে না? তো বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি খারাপভাবে পড়তেছিল, কিন্তু ওই যে সামনে আগানোর কারণে লব্ধি বেগের ফলে এটা বাইকে গেছে। তো বাইকে গেলে তো ভাই এটা পিছনের কাজ ভিজতেছে না, এটা তো এইভাবে চলে যাচ্ছে। সো ওভারঅল কনসেপ্টটা দাঁড়াচ্ছে যে ওটা সামনের কাজকে ভিজায় কিন্তু পিছনের কাজকে ভিজায় না। এখন প্রশ্ন হইতেছে কেন ভিজায় না? তো চল আমরা পড়ি। বৃষ্টির আপেক্ষিক বেগ তির্যকভাবে ক্রিয়াশীল। এই যে আমি তো মাত্র প্রুফ করে দিলাম, ম্যাথমেটিক্যালি তারপর গ্রাফিক্যালি প্রুফ করে দিলাম বৃষ্টি আপেক্ষিক বেগটা এইভাবে পড়ে, তির্যকভাবে পড়ে। তির্যকভাবে পড়লে তো পিছনের কাজ ভিজবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উত্তর, যে এটা তির্যকভাবে ক্রিয়াশীল। লব্ধিবেগ গাড়ির গতি বিপরীত দিকে ক্রিয়া করে। দেখো লব্ধিবেগ গাড়ির গতি বিপরীত দিকে ক্রিয়া করে নাই, লব্ধিবেগটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করতেছে। ওনারা বলতেছে কি এই বরাবর নাকি ক্রিয়া করে, মিথ্যা কথা। তারপর লব্ধিবেগ গাড়ি লম্ব দিকে ক্রিয়া করে, লম্ব দিকে ক্রিয়া করলে তো পিছনের কাছে ভিজতো, এটাও মিথ্যা কথা। লব্ধিবেগ গাড়ি সমান্তলে ক্রিয়াশীল, এটাও মিথ্যা কথা। গাড়ি দিক যাচ্ছে, তো আমার লব্ধিবেগ এদিকে না, তো লব্ধিবেগ হচ্ছে এইদিকে। সো আশা করি
এইটা প্রশ্ন তোমাদেরকে হচ্ছে একটু ডিপ লেভেলে শিখাইলাম, যে পিছনের কাজ ভিজবে নাকি ভিজবে না, এই কনসেপ্টটা পুরো ডিপ লেভেলে বোঝানোর, তা আমি পারছি আশা করি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র? দেখো বিনিময় মানে কি, আমারটা কিন্তু তোমারটা আমি নিব, মানে ব্যাপারটা হচ্ছে যে পি প্লাস কিউ, এখানে পজিশন কি ছিল, পি এর পজিশন ফার্স্টে, কিউ এর পজিশন সেকেন্ডে, জাস্ট এক্সচেঞ্জ করবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। বাকিগুলো কিন্তু কোনোটা বিনিময় সূত্র না, কোনোটা হচ্ছে বন্টন সূত্র আছে, হ্যাঁ, কোনোটা সংযোগ সূত্র। পরের প্রশ্ন, এ ভেক্টর ইজ ইকুয়াল টু -1/5i হলে বিপরীত ভেক্টর কি? আমরা একটা কনসেপ্ট শিখছি, বিপরীত ভেক্টর কি, শুধু মানটাকে উল্টায় দিতে হয়। তাহলে -1/5 এটাকে যদি তুমি বিপ্রতীপ করো তাহলে কত হবে, -5 হবে, ঠিক আছে। আর পাশে তো একটা আই ভেক্টর রেখে দিতে হবে, এটা নিয়ে কোনো কাজ করবা না। তাহলে উত্তর কত হবে, -5i। এখন -5i কোথায় আছে, অপশন এর মধ্যেই আছে। পরের প্রশ্ন, দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফল সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত? সহজ প্রশ্ন। দেখো দুটার ভেক্টর রাশির যোগফল মানে কি, a প্লাস বি, উনারাই বলে দিতেছে যে যোগফলটা আর কি হবে, বিয়োগফলটা পরস্পর সমান, a মাইনাস বি পরস্পর সমান, উনারাই বলে দিচ্ছে। এখানে মান বলে নাই, জাস্ট বলছে দুটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফল, মান বলে নাই, মান বললে মডুলাস দিয়ে দিতে হইতো, তখন আবার ভিন্ন অঙ্ক। তাহলে আমরা চলো ক্যালকুলেশন করি, এ আর এ যোগ এ আর এ এই পাশে নিয়ে গেলে 0 হয়ে যায়, আর বি আর এ মাইনাস বি কে এই পাশে নিয়ে আসো, তাহলে কত 2b হয়ে যায়, ঠিক আছে। এ কে ডান পাশে নাও আর এ মাইনাস বি কে বাম পাশে নাও, তাহলে কত আসবে, 2b = 0, বা 2b = 0 কে আমরা এটা বলতে পারি b = 0। আচ্ছা এখন এখন হচ্ছে গিয়ে তোমার ভেক্টর, একটা ভেক্টরের মান কি শূন্য হতে পারে? খেয়াল করে দেখো তো, বি ভেক্টরের মান যদি শূন্য হয়ে যায়, তাহলে তুমি এখানে বসায় দেখো, বি ভেক্টর মান যদি শূন্য বসাও, তাহলে এ ভেক্টর প্লাস শূন্য সমান সমান এ ভেক্টর মাইনাস শূন্য, তাহলে উত্তর কি থাকতেছে, উত্তর কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো তুমি যখন এইভাবে করতেছো, এটা কিছুই আসতেছে না উত্তরটা। তার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে যে উনারা শুধু ভেক্টর ফরম্যাটে দেয় নাই, শুধুমাত্র ভেক্টর ফরম্যাটে দেয় নাই, যে দুটো ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফল, এখানে হবে বিয়োগফলের মান সমান হলে, ঠিক আছে, মান সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত, কারণ এই কনসেপ্টে তুমি এটা সলভ করতে পারতাছো না। ক্লিয়ার? আচ্ছা এখন কথা হলো, মান সমান হলে এই শব্দটা থাকলে কি হবে আর না থাকলে কি হবে। এখন ধরো ধরো স্যারে মান সমান হলো শব্দটা দিলই না, যাও, এইটা তুমি কি এইভাবে, মানে এইভাবে সলভ হইলো, হয়নি। এখন তোমার এটা থেকে মুক্তির উপায়টা কি, দেখো দুটা ভেক্টর যোগফল শব্দের অর্থ কি, ধরো এ হলো একটা ভেক্টর এ আর এ হচ্ছে একটা ভেক্টর বি, তাহলে এদের যোগফলটা কোন দিকে, লব্ধি যেখানে হবে ঠিক মাঝে কোনো একটা জায়গায়, হ্যাঁ, তাহলে এ প্লাস বি হবে, এটা হবে তাদের যোগফল। এবার বিয়োগফল মানে কি, বিয়োগফল মানে হচ্ছে এ মাইনাস বি, দেখো এ কিন্তু এর মতোই আছে কিন্তু বিটাকে মাইনাস করে দিচ্ছে, তো বিটাকে মাইনাস করলে চিত্রটা উল্টা হয়ে যায়, এই যে মাইনাস বি ভেক্টর এরকম হয়ে যায়। এখন মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টর যোগ করলেই তো এ মাইনাস বি বের হয়, তাহলে এ ভেক্টর আর হচ্ছে মাইনাস বি ভেক্টর যদি তুমি যোগ করো, এটা কি এর মাঝে কোনো একটা জায়গা দিয়ে যাবে, ঠিক আছে। এটা কোনটা হবে, এ মাইনাস বি ভেক্টর। এখন যদি তোমাকে কোশ্চেন করি এ প্লাস বি ভেক্টর আর এ মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দেখো বুঝাই যেতে 90 ডিগ্রি। সো কোনো আমি অঙ্কই করি নাই, না করে আমি তোমাদেরকে বের করে দিলাম 90 ডিগ্রি, ঠিক আছে। সো এটা উত্তর হবে 90 ডিগ্রি। এখন অনেকে ঝামেলা করবা যে ভাইয়া এটা তো ম্যাথমেটিক্যালি হইলো না, আপনি যে ব্যাখ্যাটা দিলেন এটা পুরোটা কিরকম ব্যাখ্যা দিছে বলো দেখি। এটা পুরো ব্যাখ্যাটা দিচ্ছে হচ্ছে আমি গ্রাফিক্যালি, হ্যাঁ। এখন পরীক্ষার হলে তোমাদের এত গ্রাফিক্যালি কি এত ব্যাপার স্যাপার মাথায় আসবে? আসবে না। তাহলে কি করা উচিত, এটা অন্যভাবে তো সলভ করে দেওয়া উচিত, তাই না? তো চলো আমরা একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করি, হ্যাঁ। এটা হচ্ছে গ্রাফিক্যালি, সো এটা হচ্ছে ধরো মেথড 1। এখন আমরা সলভ করব অন্য একটা মেথডে, মেথড 2। মেথড 2টা কি, দেখো আমি আগে তোমাদের বলছিলাম এখানে ভেক্টর আকারে সলভ করা যাচ্ছে না, বাট বাট হচ্ছে আমরা অন্যভাবে সলভের চেষ্টা করব। দেখো অন্যভাবে সলভ মানে কি, যে এ প্লাস বি এই জিনিসটা বলতে কি বোঝায়, এটা বলতে লব্ধি বোঝায়, ঠিক আছে। লব্ধি, এই যে এটাকে তুমি মনে মনে পি ভেক্টর ধরে নাও, যাও, ঠিক আছে। তাহলে লব্ধি বুঝাইতেছে, কোনো কিছু লব্ধি আমরা কিভাবে নির্ণয় করি, লব্ধি নির্ণয় করি হচ্ছে রুট ওভার হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এভাবে তো নির্ণয় করে থাকি। আচ্ছা এখন হচ্ছে তুমি এইটাকে ধরো মনে মনে তুমি কি ধরলাম, আচ্ছা এটা তো পি না ধরে এটা আর ধরলাম, হ্যাঁ, আর1 নাম দিলাম, এটাকে আমি আর2 ভেক্টর নাম দিলাম। তাহলে আর2 ভেক্টর সমান কত হবে বলো দেখি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে cos হবে 180 মাইনাস আলফা। এখন তোমার মনে একটা খটকা জাগবে, ভাই কেন 180 মাইনাস আলফা? কারণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমরা আলফা কারে ধরছিলাম, এই পুরোটাকে আমরা আলফা ধরছিলাম, তাই না? এই পুরোটা যদি আলফা হয় তাহলে আমার তো এখন ভাই এই ভেক্টরটা আর এই ভেক্টরটা নিয়ে কাজ, এই দুইটা ভেক্টর নিয়ে কাজ, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি আলফা থাকবে না, তো এটা 180 মাইনাস আলফা। ক্লিয়ার? এই পুরোটা হচ্ছে 180, হ্যাঁ, এখান থেকে এতটুকু হচ্ছে আলফা, তাহলে এখান থেকে এতটুকু কত হবে 180 মাইনাস আলফা। সো ফার্স্টে যখন তুমি a প্লাস বি নির্ণয় করবা,
হ্যাঁ, বা আর ওয়ান নির্ণয় করবা তখন হবে শুধু আলফা, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা ছিল। কিন্তু যখন তুমি এইটা আর এইটার নিয়ে করতেছো তখন কি এ মাইনাস বি আসতেছে, তখন তোমাকে কিন্তু 180 মাইনাস আলফা লিখতে হবে, কারণ এতটুকু যদি আলফা হয় এতটুকু হবে 180 মাইনাস আলফা। তো এখানে 180 মাইনাস আলফা। তো ওনারা বলে দিচ্ছে এই দুটো পরস্পর সমান, আর ওয়ান এবং আর টু পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পাশ সমান, তার ডান পাশ সমান। তাহলে ডান পাশে রুট আছে, উপপক্ষ স্কোয়ার করে দাও, তাহলে রুট কাটাকাটি, তারপর এ স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার কাটাকাটি, তাহলে বাকি রইল কি এইটা পুরাটা সমান সমান এটা পুরাটা। ওকে, তাহলে আমরা লিখে ফেলি 2ab cos আলফা সমান সমান 2ab cos 180 মাইনাস আলফা। তাহলে 2ab আবার কাটাকাটি, আবার এখানেও cos আলফা, এখানেও cos 180 মাইনাস আলফা, মানে উভয় থেকে তুমি cos সরাই দিতে পারো। তাহলে 180 মাইনাস আলফা এই পাশ থেকে পাশে আনো, তাহলে 2 আলফা সমান সমান 180, 2 আলফা যদি 180 হয় আলফা সমান সমান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, সো এই হচ্ছে কি ওভারঅল কথাবার্তা। তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি তুমি বলতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আনসার। পরের প্রশ্ন, কোন ভেক্টর শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে, এটা আমরা অলরেডি সবার প্রথমে পড়ছি যে স্টার্টিং আর ফিনিশিং যদি সেম হয় তখন সেটাকে আমরা নাল ভেক্টর বলে থাকি। সো এটার উত্তর কি হবে, নাল ভেক্টর। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভেক্টর দিক নির্দিষ্ট নয়, মানে কি দিক ফিক্স করা নাই। হ্যাঁ, নাল ভেক্টর আমরা পড়ছিলাম। সো একই টাইপের প্রশ্ন কিন্তু কয়েকটা জায়গায় আসছে, দেখছো মেডিকেল 2017 সালে আসছে, এফএমসি তে আসছিল, ডেন্টালে আসছিল। বৃষ্টি ফোটা চলন্ত গাড়ির পেছনের কাছে ভিজা না, এটাও আমরা অলরেডি পড়ছি, প্রশ্ন রিপিট হয়েছে। ঠিক আছে, সো এটা উত্তর কি হবে, যে আপেক্ষিক বেগটা তীর্যকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে। তারপর প্রশ্ন, দুটা ভেক্টর সমষ্টি পার্থক্য সমান হলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, একটু আগে আমি সলভ করে দেখছি 90 ডিগ্রি, এটা আবার আসছে। সো মেডিকেলে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়েছে ভেক্টরে, অন্যান্য চ্যাপ্টার খুব বেশি রিপিট হয় না, হয় অল্প অল্প রিপিট হয়, বাট ভেক্টরটা বেশি রিপিট হয়। দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5, 6 হলে এদের কোন একটা বিন্দু 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ক্রস গুণফলের মান কত। দেখো ভাইয়া, ক্রস গুণফলে আমরা ফর্মুলা শিখছিলাম, এ ক্রস বি সমান সমান হচ্ছে এ বি সাইন থিটা। ঠিক আছে, তো এর মান সারে দিয়ে দিছে হচ্ছে গিয়ে 5, বি এর মান সারে দিয়ে দিছে হচ্ছে 6, তাহলে 5 6 30, আর সাইন 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে 30 আর এখানে হচ্ছে √3/2, কাটাকাটি করলে কত দাঁড়াইতেছে 15√3। সো উত্তরটা হবে 15√3। নেক্সট কোয়েশ্চেন, স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়, মানে ভুল বের করতে হবে। স্কেলার রাশির বেলায় আমরা জানি তার মান কিন্তু ফিক্স থাকে, তার একটা মান থাকে, তার কিন্তু কোনো দিক থাকে না। তো এখানে কি বলছে, যে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, এটা তো সত্য। ওনারা বলছে কি সত্য না, ঠিক আছে, এটা সাধারণ নিয়মে করা যায়। স্কেলার রাশির মানের পরিবর্তন হলে স্কেলার রাশিটাই পরিবর্তন হয়ে যায়, এটাও সত্য। ঠিক আছে, দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে। কথাটা কেমন জানি, চলো আমরা একটু পড়ি। বলছে যে দুটি স্কেলার রাশি, তো আমরা ধরে নিলাম দুটি স্কেলার রাশি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। স্কেলার রাশি মানে কি, কোনো আই জে কে নাই। হ্যাঁ, তো ধরো একটা স্কেলার রাশি কি বলছে, কোনটির মান শূন্য না হলেও মানে কি ওর একটা মান আছে, ধরো ফর এক্সাম্পল 2, ওর একটা মান আছে ধরো 3, কোনো শূন্য না, দুইটার মধ্যে কোনোটার মানই শূন্য না। হ্যাঁ, তো শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে। ভাই আমার একটু কও, 3 দুগুণ 6, এটা কিভাবে শূন্য হয়? জীবনে ওটা সম্ভব না। তুমি অন্য মান নাও, তুমি এখানে 1 নাও, এখানে 2 নাও, 2 1 কে কত হয়, 2 হয়। জীবনে শূন্য বানাতে পারবা? তো শূন্য বানানোর একটাই ওয়ে, তোমাকে কি করতে হবে, হয় a এর মান 0 নিতে হবে, অথবা b এর মান 0 নিতে হবে, অথবা দুইটাই 0 নিতে হবে। এখন ওরা তো বলে দিয়েছে যে শূন্য না হলে, ক্লিয়ার? সো এখানে গিয়ে আমরা কাহিনীটা ধরে ফেলতে পারছি যে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কোন বস্তু বিভিন্ন কণার অবস্থান একটি, দুইটি বা তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়, নিম্নের কোনটি দ্বিমাত্রিক বস্তু। ফাও, এখানে কিন্তু পুরো ফাও দিচ্ছে, কোনো রিজন নাই, ডাইরেক্ট লিখলে পারতো যে নিচে করে দ্বিমাত্রিক বস্তু, কারণ দেখো এগুলোর সাথে প্রথম লাইন কোনো সম্পর্কই ছিল না। লম্বা সরু কাঠি বা সরু রিজু, এটা কিন্তু একটা 1D, কেন? কারণ সরু রিজু সুতার কোনো প্রস্থ থাকে না, উচ্চতা থাকে না, শুধু দৈর্ঘ্য থাকে, সেটা উত্তর ছিল 1D। হ্যাঁ, কিন্তু প্রশ্নে চাইছে 2D। এরপর দেখো পাথর, ইটা কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, তিনটাই থাকে, সো এটা হবে 3D। পাতলা কাগজ, দেখো পাতলা যে কাগজ, ওর কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কিন্তু তোমার ইয়াটা থাকে না, উচ্চতা থাকে না। সো উত্তর কি হবে, এটা। সিলভারের তো আবার হচ্ছে 3D। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোনটি স্কেলার রাশি? তো আমরা প্লাবলও পড়ছিলাম ভেক্টর রাশি, বিভব পড়ছিলাম হচ্ছে স্কেলার রাশি, আর বাকি ভরবেগের মধ্যে বেগ আছে, এটা একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। পরের প্রশ্ন, এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি লম্বালম্বভাবে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই ব্যক্তিকে নিম্নের কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে। এটার জন্য শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে থিটা সমান সমান tan ইনভার্স, উপরে হবে গিয়ে লোকের বেগ, আর নিচে কি হবে, বৃষ্টির বেগ। এখানে সাবধান থাকা লাগবে, থিটাটা হচ্ছে উল্লম্বের সাথে, এই থিটাটা কার সাথে, উল্লম্বের সাথে, এই থিটাটা কার সাথে, উল্লম্বের সাথে। এখন লোকের বেগ প্রশ্নে দিয়ে দিয়েছে 3, বৃষ্টির বেগও দিয়েছে 3, তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে, 45 ডিগ্রি, কারণ tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45। ঠিক আছে,
পরের প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রে নিট সঠিক নয়? আচ্ছা, নিট বল, এখানে বলের কথা বলতেছে। তো প্রথম প্রশ্ন 50 কিলোমিটার পার আওয়ার স্থির গতিতে। দেখো স্থির গতিতে মানে কি? স্থির গতি মানে হচ্ছে তোমার বেগ ফিক্সড। তো বেগ ফিক্সড মানে হচ্ছে ভি আর ইউ পরস্পর সমান। আর ভি আর ইউ যদি সমান হয়, আমরা বলতো এর মানটা কত হয়? এর মানটা কত হয়? 0 হবে। কারণ তুমি ভি এর জায়গায় ইউ বসায় দাও, ইউ মাইনাস ইউ ডিভাইড বাই টি মানে 0। তো এর মান যদি 0 হয়, তাহলে অবশ্যই এফ এর মানও 0 হবে, কারণ এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এর মান 0 বসালে এফ এর মান 0 হয়ে যায়। আর ওনারা বলতেছে কি যে নিম্নের কোন ক্ষেত্রে নিট সঠিক নয়। আমরা পেলাম তো এটা সঠিক, এই যে স্থির গতিতে চলে নিট বলটা 0 হয়, এটা সঠিক। তারপর আসো, একই গতিতে পড়ন্ত বৃষ্টির ফোঁটা নিট বলটা 0। একই কনসেপ্ট, একই গতিতে পড়তেছে, হ্যাঁ, ওর উপর আলাদাভাবে কোনো বল কাজ করতেছে না। ঠিক আছে, ওই একই কনসেপ্টে ত্বরণটা 0, এই জন্য নিট বলটাও 0। তারপর 20 গ্রাম ভরের পানিতে ভাসমান কর্কে নিট বল। দেখো কোনো কিছু যদি ভেসে থাকে, কোনো কিছু যদি ভেসে থাকে, তখন কি ঘটনা ঘটে? কখন ভেসে থাকে একটা জিনিস, একটা বস্তু কখন ভেসে থাকে বলো তো? হ্যাঁ, আমি ধরো এই বরাবর একটা বল, এই বড় একটা পাখা পড়তেছে, আমি তাকে ফু দিয়ে ভাসায় রাখলাম, এটা কখন ভেসে থাকবে? যখন নিট বলটা 0 হবে। তো ধরো উপর থেকে নিচের দিকে 10 নিউটন হচ্ছে বলে পড়তেছে, আমিও 10 নিউটন বল উপরের দিকে দিলাম, তাহলে নিচের দিকে 10, উপর দিকে 10, তাহলে 10 - 10 হলে 0 হয়। এটাই নিট বল। ঠিক আছে, এখন ধরো কোনো একটা বস্তু 20 নিউটন বলে পড়তেছে, আমি 10 নিউটন বল উপরে দিলাম, তাহলে 20 - 10 করলে 10 নিউটন বল সে নিচের দিকে পড়তে থাকবে। এটা নিট বল 0 না, এটা নিট বল 10 এবং ডিরেকশন নিচের দিকে। তো উনারা যেটা বললো যে ভাসমান, ভাই ভাসমান মানে কি? সে ভেসে আছে। কিভাবে ভেসে আছে? উপর আর নিচের দিকে বলটা সমান হয়ে গেছে, এর জন্য। ঠিক আছে, তো এটাও ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, এখন এইবার আসো, উনারা কি বলছে। এখন উনারা কি বলতেছে? উনারা বলতেছে যে সবকটি ভুল, নিম্নের কোন ক্ষেত্রে নিট সঠিক নয়। এখানে আসলে আমরা যতগুলো পাইলাম, যে এইটা এটাতে তিনটাতেই আমরা কি উত্তর পাইলাম? তিনটাতেই কি নিট বলটা আমরা 0 পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু নাই। ঠিক আছে, তো উত্তর হবে সঠিক উত্তরই নাই। ঠিক আছে, উত্তর হবে সঠিক উত্তরই নাই, এটা হবে কি উত্তর? এখন সবকটি ভুল লিখে দিছে, মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল বলতেছে। হ্যাঁ, মানে এটার মধ্যে সঠিক উত্তর নাই। ভুল বলতে বুঝাইতেছি কি? এটার মধ্যে সঠিক উত্তর নাই, এটার মধ্যে সঠিক উত্তর নাই, এটার মধ্যে সঠিক উত্তর নাই, এটা বুঝাইতেছে আর কি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নিম্নের কোনটি রাশির জন্য, আচ্ছা নিচে কি আর কোনো কোশ্চেন ছিল? না, কোশ্চেন ছিল না। পরের প্রশ্ন, নিম্নের কোনটি রাশির জন্য সঠিক নয়? ডেন্টালে আসছে, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশি বিভক্ত করা যায়। কথা সত্য। ধরো এই আছে একটা ভেক্টর রাশি, তুমি চাইলে এটাকে যত ইচ্ছা ভেক্টর তুমি ভাগ করতে পারো। সো এটা কিন্তু সত্য। সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, বল, তড়িৎ প্লাবন ইত্যাদিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানবিক উভয়ের প্রয়োজন। এখানে মিথ্যা কথা বলছে, যেমন ভর, এটা একটা স্কেলার রাশি। হ্যাঁ, আর বাকি সব হচ্ছে তোমার কি ভেক্টর রাশি। উনারা বলতেছে এগুলাকে প্রকাশ করার জন্য মান দিক নাকি দুইটা দরকার। ভাই ভর প্রকাশ করতে গেলে তোমার দিকের কোনো দরকার আছে? দরকারই নেই, এটা মিথ্যা কথা। উনারা মিথ্যা কথাই চাইতেছে, সঠিক নয় চাইতেছে। সো এটাই পরীক্ষা হলে দাঁড়িয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা পরের প্রশ্ন, 20 নিউটন এবং 60 নিউটন মানে দুটো ভেক্টর রাশির মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, লব্ধির মান কত হবে? তো লব্ধির ফর্মুলা আমরা সবাই জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কত বলো দেখি, কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন একটা কাহিনী ঘটছে, এটা আসছে ডেন্টাল 2005 সালে, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এই অঙ্কটা করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে, কারণ এই মানগুলো যে দিচ্ছে খুবই কাছাকাছি মান। যদি দূরে দূরে হইতো আমি একটু ট্রাই করে দিতাম। দেখো 69, 96, 77.9, 7.69, এটা কেউ এটা সলভ করতে পারবে না। ঠিক আছে, কেউ পারবে না। সো রিল্যাক্স থাকো, এরকম প্রশ্ন তোমাদের আসবে না। এটা ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এর জন্য এরকম প্রশ্ন দিচ্ছে। তোমার এত প্যারেশান হওয়ার দরকার নেই, তুমি অঙ্ক বুঝছো তো? ওকে, শেষ। তারপরে প্রশ্ন দেখো, একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এবং একটি নৌকার বেগ হচ্ছে এত। স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালনা করলে নৌকাটি অপর পারে ঠিক সোজা যদি পৌঁছাবে? এগুলোর জন্য ভাই এত অঙ্ক করার টাইম নাই। ইন্টারে না হয় অনেক কিছু করছো সিকিউর জন্য, এখন কি সময় আছে? 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। মনে রাখবা সোজাসুজি ভাবে পৌঁছাবে, এই শব্দটা বইলা দিলে একটা চোরা টেকনিক আছে। সোজাসুজি ভাবে পৌঁছাবে, এটা বইলা দিলে স্যারে কি বের করতে পারছে আগে সেটা দেখো। তুমি কার মান জানো? তুমি স্রোতের বেগের মান জানো ইউ জানো, তুমি নৌকার বেগের মান জানো ভি জানো। ঠিক আছে, স্যারে যেতে কত ডিগ্রি কোণে, এটা মনে রাখা একটা চোরা টেকনিক হলো ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা মুখস্থ করে নাও, শেষ, কবিতার মতো মুখস্থ করে ফেলো। ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। এইভাবে কেন মনে রাখতে বলতেছি? এটার ফলে হবে কি, যেইটা বের করতে বলো তুমি সেটা বের করতে পারবা। আরেকটা টেকনিক আছে, কিন্তু এই সেটা আলফা, ডিরেক্ট আলফা বের করার টেকনিক, সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি কজ ইনভার্স উপরে হবে মাইনাস নৌকার বেগ ডিভাইডেড বাই, সরি স্রোতের বেগ হবে কি উপরে মাইনাস অফ স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এইটাও একটা টেকনিক আছে। এখন কাহিনীটা অন্য জায়গায়।
আমি কইরা দিই cos ইনভার্স স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে 5, হ্যাঁ মাইনাস থাকবে 10 থাকবে মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফ মান কত 120 ডিগ্রি। তো এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো যদি আলফা বের করতে পারো, যদি আলফা বের করতে বলে উপরে কি হবে মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ cos ইনভার্স করবা। কিন্তু যদি স্যারে কখনো আলফা দিয়া দেয় বি আর ইউ বের করতে বলে তখন তুমি এখান থেকে কেমনে বের করবা, হ্যাঁ এখান থেকে বের করতে পারবা না, তখন এই সূত্রটা লাগবে। সো এটা হচ্ছে মাদার, ঠিক আছে মাদার ফর্মুলা, এটা হচ্ছে মাদার ফর্মুলা। আর যদি তোমাকে আলফা বের করতে বলে এটা হচ্ছে সন ফর্মুলা, ঠিক আছে সন ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা উত্তর বের করে ফেলাম 120 ডিগ্রি। কোনটি ভেক্টর রাশির বিয়োজনের সূত্র নয়? দেখো যখন তুমি বিয়োজনের সূত্র হচ্ছে ওই যে তোমার যতগুলা সূত্র ছিল তোমার সামান্তরিক যে সূত্রটা ছিল উপাংশ টোটাল যে 4-5টা আছে না ওগুলা, হ্যাঁ সাধারণ সূত্র সামান্তরিক সূত্র উপাংশ সূত্র এগুলো হচ্ছে বিয়োজন সূত্র, কিন্তু সমান্তরাল সূত্র বলতে কিছু ছিল না, ঠিক আছে ওই বন্টন সূত্র এগুলোর সাথে কোনো সমান্তরাল সূত্র বলতে কিছু ছিল না, এটা বানানো একটা কথা। বিজ্ঞানী স্টেভিনাস কত সালে ত্রিভুজ সূত্র প্রকাশ করেন? দেখো এটা মেডিকেল 2004 সালে আসা প্রশ্ন, এরকম প্রশ্ন আর কখনো আসে নাই এবং আসবেও না, সালওয়ালা প্রশ্ন আসবে না, এটা তোমাদের সিলেবাসের বাইরে একটা কোশ্চেন, তাও জেনে রাখো এটা 1586 সালে কিন্তু উনি সূত্রটা প্রকাশ করছিল। কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়? ভেক্টর অনেকগুলো প্রকারভেদ আছে, ওগুলোর মধ্যে সমতলীয় ভেক্টর একটা হচ্ছে এই যে ধরো একটা তল, এখানে একটা ভেক্টর ক্রিয়েশন এখানে একটা ভেক্টর ক্রিয়েশন, ওরা কিন্তু সমতলে একটা তলের উপরে আছে, তো এটা ভেক্টর প্রকারভেদ। সমান ভেক্টর মানে কি, ধরো এখানে একটা ভেক্টর আর এখানে একটা ভেক্টর, এটা মানও সমান দিকও সমান, তাহলে এটা হচ্ছে সত্য। ঋণ ভেক্টর মানে কি, যে ভেক্টর হচ্ছে নেগেটিভ, ঠিক আছে ধরো একটা দিকে আরেকটা বিপরীত দিকে, ঋণ ভেক্টর এটাও আছে, ধন ভেক্টর বলতে কিছু নাই। অনেকে ভাবে কি ঋণ ভেক্টর যেহেতু নেগেটিভ ভেক্টর আছে ধন ভেক্টর আছে, ধন ভেক্টর বলতে কিচ্ছু নাই বইয়ের মধ্যে। সো তোমরা কি বলবা, এইটাই হবে গিয়ে উত্তর। তো 30 নম্বর গেল। 31 নম্বর, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? হ্যাঁ দেখো বল ত্বরণ সরণ সবগুলো ভেক্টর রাশি, কাজ কিন্তু কোনো ভেক্টর রাশি না, এটা একটা স্কেলার রাশি। তারপরে কি, যেটি দিকরশ্মি বৈশিষ্ট্য নয়? দেখো দিকরশ্মি মানে কি, দিকরশ্মি মানে ভেক্টরকে বোঝায়, আবার নয় মানে কি স্কেলারকে বোঝায়। তো এখানে তুমি খুঁজবে স্কেলার বৈশিষ্ট্য কোনটা। তো দেখো স্কেলারের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, ধরো একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে 3, তাহলে স্কেলার ভেক্টরের ক্ষেত্রে তুমি যদি তাদের যোগ করো উত্তর কত বের হবে, 2 যোগ 3 সমান 5 হবে। এটা কখন স্কেলারের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, স্কেলারের ক্ষেত্রে জাস্ট যোগ করলেই হয়, ভেক্টরের ক্ষেত্রে খালি যোগ করলে হয় না। যেমন ভেক্টরের ক্ষেত্রে 3 আর 4 যোগ করে কিন্তু 5 হয়, এটা ভেক্টরের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে ভেক্টরের ক্ষেত্রে 3 আর যোগ করলে কিন্তু 7 হয় না 5 হয়। কেমনে, ওই যে পিথাগোরাস, যদি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে 3 আর 4 হলে এটা কিন্তু 5 হয়। সেগুলো মাথায় রাখবা যে স্কেলারের ক্ষেত্রে কিচ্ছু লাগে না, খালি যোগ করে দিতে হয়, ভেক্টরের ক্ষেত্রে মানও লাগে দিকও লাগে। তো 3 আর 4 মান আর দিক হচ্ছে 90 ডিগ্রি। ওনারা কি বলছে যে একই জাতীয় দুটি রাশির মান যদি পি আর কিউ হয় তাদের যোগফল আর ইকুয়াল পি প্লাস কিউ। খেয়াল করো এটা কিন্তু সত্য, খেয়াল করে স্কেলারের জন্য সত্য, স্কেলারের ক্ষেত্রে খালি যোগ করলেই হয়, উপরে দেখো কোনো ভেক্টর চিহ্ন দেয় নেই। সো ওনারা যা বলছে সত্য কথাই বলছে, আমাদেরকে স্কেলারের জন্য সত্যটা চাইছে। দেখো দিক রাশির জন্য মিথ্যা মানে কি স্কেলারের জন্য সত্য, সো উত্তর হবে অপশন এ। কোন উক্তিটি ভুল, হ্যাঁ কোনটা ভুল চলো আমরা একটু পড়ি একটা একটা করে বলি। সমতরণের ক্ষেত্রে বস্তুর বেগ সময়ের সহিত সমহারে বৃদ্ধি পায়। দেখো সমতরণ মানে কি, এর একটা মান আছে, মানে এ নট ইকুয়াল টু 0, এর একটা মান আছে, তো এর যদি একটা মান থাকে তাহলে অবশ্যই ইউ আর ভি সমান হবে না। কেন সমান হবে না, কারণ কোনো কিছু এক্সিলারেশন থাকা মানে হচ্ছে তার বেগটা বৃদ্ধি পাওয়া, যদি তোমার এর মানটা ধনাত্মক হয় বেগের মানটা বাড়তেছে, সো ইউ এর চাইতে ভি অলওয়েজ বড় হবে। ওনারা এটাই বলতেছে সমরে বৃদ্ধি পায়, তাই সত্য। অভিকর্ষণের টানে মুক্ত বেগে পড়ন্ত বস্তু ত্বরণ সমতরণ, হ্যাঁ যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন সে জি সমতরণে পড়তে থাকে, এটা একটা সমতরণ। তারপরে কি সমবন্ধনের ক্ষেত্রে বস্তুর বেগ সময়ের সাথে হ্রাস পেতে থাকে, কথা সত্য, ওইখানে যেমন ব্যাখ্যা দিলাম বাড়তে থাকে আর সমবন্ধনের ক্ষেত্রে হ্রাস পেতে থাকে, সো এটাও কি সত্য। মন্দন একটা স্কেলার রাশি, ডাহা মিথ্যা কথা, মন্দন একটা কি রাশি, ভেক্টর রাশি। খারাপভাবে পতিত বৃষ্টির বেগের মানে সমান বেগের মানে একজন ব্যক্তি সমতল রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছিল, বৃষ্টিতে রক্ষা পেতে হলে তাকে উল্লম্ব সাথে কত কোণে চালনা করতে হবে। আমি ছোট টেকনিক শিখাইছি যে থিটা সমান সমান কত ছিল, tan ইনভার্স লোকের বেগ, আমি লোকের বেগ মনে মনে x ধরলাম, ডিভাইড বাই কত বৃষ্টির বেগ। ওনারা বলেই দিছে লোকের বেগ আর বৃষ্টির বেগ কিন্তু পরস্পর সমান, তার মানে লোকের বেগ যদি x হয় বৃষ্টির বেগও x হবে, তবে যা ইচ্ছা ধরো। তার উত্তর কত দাঁড়াচ্ছে, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি, ঠিক আছে ম্যাক্সিমাম দেখবা এই বৃষ্টির অঙ্কগুলো ম্যাক্সিমাম উত্তর থাকে 45 ডিগ্রি। তো পরের স্লাইডে যাচ্ছি, আর যাচ্ছে না, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসে হচ্ছে আশা করি একবারে ভেক্টরের নারী নক্ষত্র তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বিগত আসা প্রশ্নগুলো আশা করি তোমরা এই সিরিজের সকল প্রশ্ন সলভগুলো দেখবা। মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি, এএফএমসি প্রশ্ন খুব কম পাওয়া যায়, ডেন্টালের প্রশ্ন খুব কম পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব একবারে অনলাইনে অ্যাভেলেবেল বা অফলাইন যত বইটা আছে সব মিলে টিলে যত প্রশ্ন কারেক্ট করা যায় সেগুলো সলভ করতে। তো আজকের মধ্যে এতটুকুই, আল্লাহ হাফিজ।